সিলেট সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। হাসিনাকে ভারত থেকে আনতে পারলে বিচার ভালোভাবে সম্পন্ন হবে বললেন চিফ প্রসিকিউটর। গণহত্যার সঙ্গে জড়িতদের বিএনপিতে জায়গা হবে না বললেন মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রোববার রাতে সীমান্ত এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায় তারা। আজ ভারতের মেঘালয় রাজ্যের জুয়াই পুলিশ স্টেশনে তাদের হস্তান্তর করা হবে বলে জানা গেছে। তবে সিলেট ৪৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এখন পর্যন্ত পরিবার কিংবা বিএসএফ এর পক্ষ থেকে কিছু জানানো হয়নি। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ধরে নিয়ে যাওয়াদের মধ্যে গোয়াইনঘাটের একজন ও বাকি ১২ জন জৈন্তাপুর উপজেলার বাসিন্দা। শেখ হাসিনাকে ভারত থেকে আনতে পারলে বিচার কাজ ভালোভাবে সম্পন্ন হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এর আগে আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৫ জনকে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে এ আদেশ দেন। এ সময় চিফ প্রসিকিউটর জানান, ৫ অগাস্ট ৬ জন ছাত্রকে গুলি করে হত্যার পর ভ্যানে পেট্রোল দিয়ে লাশ পোড়ানো হয়। তদন্তে বেরিয়ে এসেছে সাইফুল নিজ হাতে ছাত্রদের গুলি করেছে। এ বিষয়ে ২৬ জানুয়ারি পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের ফোন আলাপ হয়েছে। এ সময় সব ধর্মের মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তারা। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান আজকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন। একটি চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন সুলিভান। বিবৃতিতে আরও বলা হয়, সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেগুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথা উল্লেখ করেছেন জ্যাক সুলিভান। এদিকে বাংলাদেশের সংকট কাটিয়ে উঠতে যুক্তরাষ্ট্রের উদার সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ডক্টর ইউনূস। যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের বিএনপিতে জায়গা হবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে মহাসচিবের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে একথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী যারা সন্ত্রাসী ও গণহত্যার সঙ্গে জড়িত ছিল, তারা দুর্নীতি করেছে, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না। সাংবাদিকরা দেশের দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের উপায় জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, এর জন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তরণ করতে হচ্ছে, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা। বিষয় বলেছেন যে আমরা এই মুহূর্তে যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে। ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়া বিএনপির নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু প্রায় ১৭ বছর পর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সকাল ১১টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। আলোচিত ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলার সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে গেল ১ ডিসেম্বর এ রায় দেওয়া হয়। ২০০৮ সালের জানুয়ারিতে ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হন তিনি। তখন থেকেই তিনি কারাগারে আছেন। মুক্তি পেয়ে আব্দুস সালাম বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় জানান। এই আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের
আত্মার প্রতি বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। যেভাবে এই স্বৈরাচারকে আপনারা উৎখাত করেছেন, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। দুপুরের সংবাদে একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। চাঁদপুরে নিহত 7 নৌ শ্রমিকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর, দোষীদের বিচার দাবি। আমন্ত্রণ আবারও দুপুরের 21 সংবাদে। চাঁদপুরে 7 নৌ শ্রমিক খুনের ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে আজ স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হচ্ছে। খুনের এ ঘটনায় ইতোমধ্যে নৌ পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানানো হয়। ইতোমধ্যে বিভিন্ন জেলা থেকে চাঁদপুর সদর হাসপাতালে পৌঁছেছেন নিহতের স্বজনরা। সোমবার মেঘনা নদীর মাঝেরঘাট এলাকায় নোঙর করা সারবাহী লাইটার জাহাজ এমভি আলবাখেরা থেকে 7 জনের গলাকাটা মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। প্রাথমিকভাবে পুলিশের ধারণা ডাকাতির সময় হত্যা করা হয়েছে নৌযানটির চালক, সারেং এবং কর্মীদের। ঘাড়ে এক সাইডে যেভাবে কোপানো হয়েছে ধারালো অস্ত্র দিয়ে, সেটা দেখে মনে হচ্ছে যে এটা কোনো মতে ডাকাতিটা, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। উনি এই জাহাজের মাস্টার ছিলেন। ওনার মেয়ের 10 তারিখে বিয়ে, উনি 1 তারিখে উনি চলে যাবে। মালিকের কাছ থেকে ছুটিও নিয়ে নিয়েছে। এটা ডাকাতি কোনো সিম্পটম এর ভিতর নাই, এটা একটু পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। জেলা পুলিশ সহ প্রত্যেকে কাজ করছেন। আশা করি এটা রহস্য উদ্ঘাটন হবে এবং এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছেন প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারব। আবারও মৃদু শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড় ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল। ঠান্ডা বাড়ায় বিপাকে সাধারণ মানুষ। সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে 8.9 ডিগ্রি সেলসিয়াস। অন্যান্য জেলাতেও জেঁকে বসেছে শীত। এদিকে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের সংখ্যা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। কুয়াশা আর ঠান্ডায় জনজীবনে নেমেছে স্থবিরতা। সবচেয়ে বেশি দুর্ভোগে চা শ্রমিক সহ নিম্ন আয়ের মানুষ। ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। এত শীতের মধ্যে আমরা তো কাজকর্ম করিয়া খাইতে, ঠান্ডার মধ্যে তো আমরা চারা বাড়ি গিয়া কাজ করতে হয়, না করলে খাইমু কি। উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা 9.4 ডিগ্রি। কুয়াশা কিছুটা কমে আসলো, মৃদু শৈত্যপ্রবাহে বেড়েছে দুর্ভোগ। কুয়াশা কম আছে, ঠান্ডা বেশি, কাজ করা যায় না। ঠান্ডার কারণে লোকজন কম, বর্তমান ভাড়াও নাই। কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি কুয়াশায় আচ্ছন্ন থাকছে পথঘাট। শীতের দাপটে ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। মানুষ কাজ করতে পারছে না, আমরা সবাই ঘরের ভিতরে। উত্তরের আরেক জেলা গাইবান্ধাতেও ঠান্ডা বাতাসে কর্মজীবী মানুষ রয়েছে চরম দুর্ভোগে। শীতের তীব্রতা আস্তে আস্তে খুব বাড়তেছে। এরকম অবস্থায় আসলে সাধারণ মানুষের জীবনযাপন করা খুবই কষ্টকর। হিমেল হাওয়া ও কুয়াশায় বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনপদ। দিনের বেলা কিছুটা বৃদ্ধি পেলেও সন্ধ্যার পর কমছে তাপমাত্রা। এমন ঠান্ডা পড়তে হাত তো আমাদের খিল লেগে যাচ্ছে, মানে ঠিক লেগে যাচ্ছে। শীতের কবলে যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জ। হিমেল বাতাস আর কুয়াশা বিরূপ প্রভাব ফেলেছে খেটে খাওয়া মানুষের আয় রোজগারে। শীতে মানুষের কামাই রুজি বন্ধ, তারপরে গরিব মানুষের চলাফেরা কষ্ট। এদিকে রাজবাড়ী ও শরীয়তপুরে বেড়েছে ঠান্ডাজনিত রোগ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। শরীয়তপুর জেনারেল হাসপাতালে শয্যার অনুপাতে প্রায় 7 গুণ বেশি ডায়রিয়া রোগী থাকায় ভোগান্তিতে রোগী স্বজনরা। শীতজনিত কারণে ডায়রিয়া রোগী অনেক বেশি, বিশেষ করে বাচ্চারা বেশি। এটা রোটা ভাইরাসের কারণে বাচ্চারা বেশি আক্রান্ত হয়। শীতজনিত রোগ থেকে বাঁচতে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আভিবা ফাইন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। প্রবাসী আয় বাড়ার কারণে রিজার্ভ $2,000 কোটি ছাড়িয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এত কম সময়ে এত বেশি প্রবাসী আয় এর আগে আসেনি।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে চলতি মাসের প্রথম 21 দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 200 কোটি 7 লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 25,000 কোটি টাকা। প্রতিদিন গড়ে রেমিটেন্স আসছে 9 কোটি 52 লাখ ডলারের বেশি। এ ধারা অব্যাহত থাকলে চলতি ডিসেম্বরে রেমিটেন্সের পরিমাণ 3 বিলিয়ন ডলারে উন্নীত হওয়ার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। আর এরই সঙ্গে শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সিলেট সীমান্ত থেকে 13 বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। হাসিনাকে ভারত থেকে আনতে পারলে বিচার ভালোভাবে সম্পন্ন হবে বললেন চিফ প্রসিকিউটর। গণহত্যার সঙ্গে জড়িতদের বিএনপিতে জায়গা হবে না বললেন মির্জা ফখরুল। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন বিকেল 5টায়। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।